বিরোধিতা করলো না। আপনারা জানেন সিএ নিয়ে যখন ভোটাভুটি হচ্ছিল, পশ্চিম বাংলা থেকে 8টা এমপি কিন্তু সেই ভোটদানে অংশগ্রহণ করেনি। 8টা এমপি সরাসরি বিজেপিকে সহযোগিতা করেছে। তাই বলবো সময় এসেছে আপনাদের, আপনারা ভাবুন, আপনাদের হয়ে কথা বলবার লোক চাই। না হলে ইতিপূর্বে 17 বার ভোট দিয়েছিলেন, 2009 সাল থেকে হয়তো তৃণমূলকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠাচ্ছেন, কিন্তু 1952 সাল থেকে আপনারা ভোট দিয়ে এসেছেন এই বিগত 14 বার, আর এই তৃণমূলের আমলে 3 বার, 17 বার ভোট দিয়ে আপনারা পার্লামেন্টে এমপি করে পাঠালেন। এমপি আপনাদের দুর্দশার কথা, আপনাদের সমস্যার কথা পার্লামেন্টে সেই অর্থে তুলে ধরলো না। তাই বলবো এখন কোন বিজেপির কথাই গলে যাবেন না, কোন তৃণমূলের কথাকে ভরসা করবেন না, আর বাম কংগ্রেসের কথা তো ছেড়েই দিলাম। আপনারা যদি চান, আপনি শিক্ষক, আপনি ছাত্র, আপনি সরকারি কর্মচারী, আপনি শ্রমিক, আপনি ড্রাইভার, আপনি ডেলিভার, আপনি ছাত্র যুবর মধ্যে পড়ছেন, আপনি মহিলা, আপনার কথা পার্লামেন্টে পৌঁছানো দরকার। পার্লামেন্ট থেকে আপনার সমস্যা সমাধান করা দরকার। তাহলে বলবো আপনাদের ভোট অন্য কোনো জায়গায় দেওয়ার দরকার নেই, কোনো জায়গায় দেওয়ার দরকার নেই। আপনাদের মূল্যবান ভোট এই 1 তারিখে জুন মাসের খাম চিহ্নে দিয়ে পার্লামেন্টে পাঠান। পার্লামেন্টে গিয়ে আমাদের আখতার রহমান বিশ্বাস মানুষের কথা বলবে, শ্রমজীবী মানুষের কথা বলবে, ইটভাটা শ্রমিকের কথা বলবে, দর্জি শ্রমিকের কথা বলবে, মৎস্যজীবীর কথা বলবে, ছাত্র যুবর কথা বলবে, কৃষকের কথা বলবে, মহিলাদের কথা বলবে, সরকারি কর্মচারীদের কথা বলবে। মানুষের কণ্ঠ সেখানে আওয়াজ তুলবে। আপনারা ভাবুন কাকে পাঠাবেন, আপনাদের উপর নির্ভর হচ্ছে। আমি জোর করব না যে আমাকেই ভোটটা দিতে হবে, কাজ আমি করব না। তবে আমি আপনাদের বলে রাখি একটা কথা, এখানে বাজার তো সমস্ত শ্রেণীর মানুষ আছে, বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা আছেন, আইএসএফ এর কর্মীরা তো আছেন। তো আপনাদের বলি, এখানে আপনারা যারা আছেন, আমার যতটুকু দেখতে পাবো, কতজনের ছেলে মেয়ে বেসরকারি স্কুলে পড়ে। বেসরকারি স্কুল মানে বুঝতে পেরেছেন, টাকা পয়সা দিয়ে পড়তে হয়, কেজি স্কুল বলে না, ইংলিশ মিডিয়াম। কজনের সন্তানরা পড়ে একটু হাত তুলবেন? মানে আপনাদের ছেলেগুলোকে টাকা দিয়ে পড়ান। প্রাইমারি স্কুলের কথা আমি বলছি না, কিন্তু সরকারি প্রাইমারি স্কুলের কথা বলছি না, যেখানে মিড ডে মিল দেওয়া হয় তার কথা আমি বলছি না। কোথায় বলছি? টাকা দিয়ে পড়াতে আপনাদের মাসে মাসে স্কুলে গিয়ে হেডমাস্টার বা যিনি টিআইসি থাকেন তাকে 1500, 2000, 1000 টাকা যে কেটে বিল কেটে দিয়ে আসতে হয়। সেই স্কুলে কজনের সন্তান পড়ে? এখানে 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন, 8 জন, 9 জন, 10 জন, 11 জন, ওইদিকে 12 জন। উপরে কেউ আছে নাকি? হ্যাঁ, 12 জনের সন্তান পড়ে। এবার আপনাদের বলি, বাজার মাইকের আওয়াজ অনেক দূর যাচ্ছে, নিশ্চিতভাবে আমার বিরোধী রাজনৈতিক দলের কর্মীরাও আওয়াজ শুনছেন। সবার উদ্দেশ্যে বলছি, আজকে বাড়ি যাবেন, বাড়ি গিয়ে বাচ্চাগুলোকে ডাকবেন। ক্লাস 3-তে পড়ে, 4-এ পড়ে, 5-এ পড়ে, 6-এ পড়ে, বাচ্চাগুলোকে ডাকবেন। বলবেন, বাবু তোর নাম? 6-এর বাচ্চাকে ডাকবেন, তোর নাম, তোর বাবার নাম, তোর মায়ের নাম, কোন ক্লাসে পড়িস, স্কুলের নাম কি, ঠিকানাটা কি, ইংলিশে লিখে দিতে বলবেন। 100টা বাচ্চার মধ্যে 90টা বাচ্চা দেখবেন কি সন্তান, আপনার সন্তান ফেল করছে। ক্লাস 3-এর বাচ্চাকে ডাকবেন, ক্লাস 4-এর বাচ্চাকে ডাকবেন, অঙ্কের বইটা খুলে দিন, গণিতের বইটা খুলে দিন। যারা হাই স্কুলে যাচ্ছে 5-এ, যারা প্রাইমারি আপার প্রাইমারিতে যাচ্ছে, বাচ্চাগুলোকে ডেকে অঙ্কের বইটা খুলে দিন। দেখবেন আপনার আমার বাড়ির সন্তানেরা, এই যারা সরকারি স্কুলে আমাদের সন্তানগুলোকে পড়াচ্ছে, 100টার মধ্যে 90টা বাচ্চা সন্তান অঙ্কে ফেল করবে, অঙ্ক করতে পারবে না। ক্ষতিটা কার হচ্ছে? আপনার আমার সন্তানের হচ্ছে। আর শুভেন্দু বাবু বড় বড় ডায়লগ বাজি করছে, বলছে সবকা সাথ সবকা বিকাশ, বলছে
পশ্চিম বাংলায় ৮,৫০০ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে চলেছে রাজ্য সরকার। এই ৮,৫০০ শিক্ষা প্রতিষ্ঠান কোথায় কোথায় আছে? যেখানে সংখ্যালঘু মুসলমানরা বেশি থাকে, যেখানে দলিতরা বেশি থাকে, যেখানে আদিবাসীরা বেশি থাকে, যেখানে নমশূদ্রের সমাজের মানুষরা বেশি থাকে, যেখানে পিছড়ে বর্গের মানুষেরা বেশি থাকে, সেই সমস্ত এলাকা থেকে ৮,৫০০ শিক্ষা প্রতিষ্ঠান রাজ্য সরকার বন্ধ করতে চলেছে। আর ৭০টা এমএলএ ১৮টা এমপি দিয়ে শুভেন্দু বাবুদের মুখে কোনো কথা নাই। এই কেন বন্ধ হচ্ছে? এটা বন্ধ করতে দেওয়া যায় না এই বলে প্রতিবাদ করা দরকার ছিল, কোনো শব্দ খরচ করেনি। কেন বলুন তো? কেন সব শুভেন্দু অধিকারীও কথা বলছে না আর এই প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাচ্ছে? আমি এখানে দাঁড়িয়ে বলছি, চলে যান আজকে শাসক দলের নেতার কাছে, বড় বড় নেতার কাছে, যে দাদা আমাদের যে ক্লাবটা আছে তার মাথায় চাল নাই, টিনের চাল, চালটা উড়ে যেতে পারে, ঢালাই করব, টাকা দিয়ে দেবে। আপনি গিয়ে বলুন, দাদা আমাদের যে ক্লাবটা আছে সেই ক্লাবের টিভিটা খারাপ হয়ে গিয়েছে, 52 ইঞ্চি এলসিডি কিনে দিয়ে দেবে। আপনি বলুন, দাদা 10,000 টাকা লাগবে ফিস্টি করতে, 12,000 টাকা দিয়ে দেবে, 2,000 টাকার মদ কিনে হই হই করতে বলবে। কিন্তু আপনি যান, সেই আপনি দাদাকে যে বলুন, দাদা আমি তৃণমূল করি, আমার বাচ্চাটা যে প্রাইমারি স্কুলে পড়ে সেই বাচ্চাটা গিয়ে চটে বসে, ওখানে টেবিল নাই, আমার বাচ্চাটা যখন স্কুলে যায় বোর্ড খারাপ হয়ে গেছে, চক নাই, ডাস্টার নাই, শিক্ষক নাই, দাদা আমি তৃণমূল করি, অন্তত আমাদের প্রাইমারি স্কুলটাতে শিক্ষকের ব্যবস্থা করুন। দাদা তখন বলবে আচ্ছা দেখছি, হয়ে যাবে। কিন্তু হবে না। কারণ কি বলুন? কারণ কি? তৃণমূল করি বললে এলসিডি কিনে দেবে, আর ও যদি বলে দাদা আমি তৃণমূল করি, হাই স্কুলগুলোতে জেন্টস আর বয়েজ আর লেডিস বাথরুমগুলোর অবস্থা এত দুর্গন্ধযুক্ত, আমাদের বাড়ির মেয়েগুলো, এই 7-8 এর মেয়েগুলো, তারা স্কুলে আর যেতে চায় না। কারণ প্রথম কথা তো হচ্ছে সেপারেট বাথরুম থাকলেও দুর্গন্ধযুক্ত, পরিষ্কার নাই। স্কুলের টিচারদেরকে বলে বলে আমরা হাঁপিয়ে যাচ্ছি গার্জেন। কিন্তু দাদা আপনি একটু ব্যবস্থা করুন না। তার ফলে কি হচ্ছে, যখন বাথরুমের অবস্থা খারাপ, শিক্ষক নাই, শিক্ষার পরিকাঠামো নাই, আমাদের মেয়েগুলো আর স্কুলে যেতে চাইছে না। কারণ স্কুলে গিয়ে অন্যের বাড়িতে গিয়ে টয়লেট করতে হয়, কতবার অন্যের বাড়িতে গিয়ে টয়লেট করবে। কিন্তু আমাদের মেয়েগুলো স্কুলে যাচ্ছে না, স্কুল থেকে ফিরে চলে আসছে। দেখবেন কি বলবে, আচ্ছা দেখছি ঠিক করে দেবো, কিন্তু করবে না। কারণ কি বলুন তো? যদি এই নজরনগরের ছেলে মেয়েদের হাতে শিক্ষা তুলে দেওয়া যায়, তাহলে অভিষেক ব্যানার্জির হয়ে, শুভেন্দু অধিকারীর হয়ে, অধীর রঞ্জন চৌধুরীর হয়ে, মোহাম্মদ সেলিমের হয়ে কারা মারামারি করবে, কারা বুথ দখল করবে, কারা মাথা ফাটাফাটি করবে? যদি ওই নজরনগরের চাই তৃণমূল হোক, চাই আইএসএফ হোক, চাই কংগ্রেস হোক, চাই যে কোনো রাজনীতি হোক, তাদের সন্তানগুলোর হাতে বই পেন খাতা উঠে যায়, তাহলে মারামারিতে আর জড়াবে না। আর মারামারিতে না জড়ালেই তো ওদের রাজনীতির কারবার বন্ধ হয়ে যাবে, রাজনীতির দোকান ওদের বন্ধ হয়ে যাবে। সেই জন্য আপনার আমার সন্তানদের হাত থেকে বই পেন খাতা কেড়ে নেওয়ার জন্য পশ্চিম বাংলায় ৮,৫০০ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে চলেছে এই রাজ্য সরকার। এই ৮,৫০০ শিক্ষা প্রতিষ্ঠান কেন বন্ধ হলো? এটাকে চালু রাখতে হবে, এটাকে বন্ধ করতে দেওয়া যাবে না। এই জন্য শুভেন্দু বাবুদের একটাও মুখে কথা নাই, এই রেখা পাত্রদের মুখে একটাও কথা নাই। কারণ শুভেন্দু বাবুরা ভালো করে জানেন, এই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হলেই তো ধর্মে ধর্মে লাগিয়ে, বন্যে বন্যে লাগিয়ে, মানুষে মানুষে বিভেদ ছড়িয়ে ক্ষমতায় টিকে থাকবো। আর যদি এখানকার দলিতের সন্তানগুলো, আদিবাসীর সন্তানগুলো, মুসলিম সমাজের ছেলে মেয়েগুলো উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে যায়, শুভেন্দু বাবুদের বিভাজনের রাজনীতির ফাঁদে আর পা দেবেন না, মারামারি হানাহানি বিভাজনে আর জড়াবে না। ওরা এমপি এমএলএ আর হতে পারবে না। ওরা এমপি এমএলএ হবে বলে আপনার আমার সন্তানগুলোকে কি করছে, অশিক্ষিত করে রেখে দেওয়ার জন্য স্কুলগুলোকে বন্ধ করে দিচ্ছে। আমি বলবো, মাইকের আওয়াজ অনেক দূর যাচ্ছে, প্রতিটা রাজনৈতিক কর্মীদের বলবো, যারা দাদা জিন্দাবাদ দিদি জিন্দাবাদ করছেন করুন, আমার একটুও বিরোধিতা নয়। সংবিধান আপনাকে পূর্ণ স্বাধীনতা দিয়েছে, কিন্তু আজকে গিয়ে বাড়িতে আপনার বাচ্চাটাকেও, সন্তানটাকেও ডেকে আমি যেটা বললাম একটু চেক করে দেখবেন। দাদা জিন্দাবাদ দিদি জিন্দাবাদ করলেন, আপনার আমার দাদুরা দাদা জিন্দাবাদ দিদি জিন্দাবাদ করতে করতে মারামারি হানাহানি খুনোখুনি করলো, করে কেউ কবরে চলে গেল, কেউ শ্মশানে চলে গেল, কেউ জেল খাটলো, কেউ হাত পা ভেঙে বাড়িতে বসে থাকলো। দাদু
দাদুদের পরিবারগুলোকে ধ্বংস করে দিল। এই দাদা দিদিরা মিলে আপনার বাবাদেরকে দেখুন, আপনার পিতাদেরকে দেখুন, ওই একই ভাবে দাদার নামে জিন্দাবাদ, দিদির নামে জিন্দাবাদ লাগিয়ে লাগিয়ে মারামারি হানাহানি করিয়ে কি করলো, কেউ কবরে, কেউ শ্মশানে গেল, কেউ ধ্বংস হয়ে গেল। এখন এরা আপনাকে আমাকে তাদের নামে জয়ধ্বনি দিয়ে আপনাকে আমাকে ধ্বংস করে আমাদের পরের প্রজন্মকেও ধ্বংস করার জন্য বই পেন খাতা কেড়ে নিচ্ছে আমাদের হাত থেকে। তাই বন্ধুগণ, আমি আপনাদের বলবো একটু ভাববেন, ভাবার চেষ্টা করবেন। যেই দাদা দিদির নামে জিন্দাবাদ লাগাচ্ছেন, সেই দাদা দিদি কিন্তু আপনার হাত থেকে আপনার ছেলের ভবিষ্যৎকে ধ্বংস করার জন্য বই পেন খাতা আপনার ছেলের হাত থেকে কেড়ে নিচ্ছে। কারণটা কি? অভিষেক বাবু চাইছেন তার ছেলে তার মেয়ে যাতে আগামী দিনের লিডার হয়ে ওঠে, সেই জন্য অভিষেক বাবু তার পরিবারের দেখুন কেউ সরকারি স্কুলে যায় না, সব বেসরকারি স্কুলে পড়াশোনা করছে। আর আমাদের এখানে যারা উপস্থিত আছি ম্যাক্সিমামের সন্তানগুলো কোথায় যাচ্ছে? সরকারি স্কুলের শিক্ষক নয়, লঙ্গরখানায় পরিণত করেছে। শুভেন্দু অধিকারীদের পরিবারের কেউ দেখবেন সরকারি স্কুলে পড়ে না, অধীর রঞ্জন চৌধুরীদের পরিবারের কেউ সরকারি স্কুলে পড়ে না, সিপিএম এর তাবর তাবর নেতা আছে, তাদের ছেলে মেয়েরা সরকারি স্কুলে পড়ে না। কারণ তাদের ছেলে মেয়েগুলোকে এই শুভেন্দু অধিকারী, অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি, দিলীপ ঘোষ, কুণাল ঘোষ, আপনার অধীর রঞ্জন চৌধুরী, এরা কি করছে? এদের ছেলে মেয়ে, এদের পরিবারের লোকজনগুলোকে বেসরকারি স্কুলে পড়িয়ে নেতা তৈরি করার চেষ্টা করছে। আর আপনার আমার পাড়ার কে তৃণমূল করে, কে বিজেপি করে, কে সিপিএম, কে আইএসএফ, কে কংগ্রেস করে, তাদের ছেলে মেয়েগুলোকে কি করছে? লাঠিয়াল বাহিনীর করে রাখবে বলে তাদের হাত থেকে বই পেন খাতাগুলোকে কেড়ে নিচ্ছে। তাই বলবো আপনাদের, আসুন এগিয়ে আসুন, আপনার ছেলের ভবিষ্যতের কথা ভাবুন, আপনার ভবিষ্যতের কথা ভাবুন। আপনাকে বলছিল সিএ করে দেশ থেকে তাড়িয়ে দেবে, কোন অভিষেক ব্যানার্জি, কোন মমতা ব্যানার্জি, কোন মোহাম্মদ সেলিম, কোন অধীর রঞ্জন চৌধুরী সুপ্রিম কোর্টে যায়নি। এই নওশাদ সিদ্দিকী আপনার নাগরিকত্বের জন্য সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করেছে। ভাষণবাজি তো অনেক দিয়েছে, আজকে ভাঙড়ে এসেছে, অনেক কথা বলেছে। ভাঙড়ে গিয়ে উত্তরগুলো দেবো যদি সময় থাকে। কিন্তু বলে রাখি, আপনাকে বেনাগরিক করবে বলে বিজেপি সরকার বিল পাস করাচ্ছে, ওই বিলকে বকলমে এলাকার এমপি সাপোর্ট করছে। বলে নাকি মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি বলে নাকি ও সিএ এর বিরুদ্ধে। বেশ ভালো কথা, যদি সিএ এর বিরুদ্ধে থাকে ভালো কথা। তো আমরাও চাই একসাথে লড়াই করবো সিএ কে আটকানোর জন্য। মমতা ব্যানার্জি প্রথম সারিতে থাকবে, তার পেছনে বাংলার মানুষ থাকবে আটকানোর জন্য। কিন্তু নাটক করলে হাঁটবো না আমরা। আপনাদের বলি এবার, মার্কেট জেনে রাখুন আপনারা, সিএ কে আটকানোর জন্য দুটো পন্থা। মাঠে ময়দানে প্রতিবাদ করতে হবে, গণতান্ত্রিক প্রক্রিয়াতে একটা আইনের দ্বারস্থ হতে হবে। মমতা ব্যানার্জির সরকার, তৃণমূলের সরকার, পাড়ার তৃণমূল ভাইদেরকে বোকা বানিয়ে বিজেপির সাথে তার পরিবারকে বাঁচানোর জন্য সুকৌশলে হাত মিলিয়ে দিয়ে শুধু রাস্তায় মমতা ব্যানার্জি গড়াগড়ি করছে সিএ হতে দেব না বলে। হয় নাকি? ওনার কাজ হচ্ছে পার্লামেন্টে লড়াই করা, ওনার কাজ হচ্ছে দেশের মুখ্যমন্ত্রী হিসাবে সুপ্রিম কোর্টে মামলা করা। কিন্তু দেখুন উনি সব করছেন, মামলা করছেন না। কারণ মামলা করলে সিএ আটকে যাবে, সিএ করতে পারবে না পশ্চিম বাংলাতে। আমার তো মনে হয় যদি মামলা করে সুপ্রিম কোর্টে গিয়ে, তাহলে পরিবারের লোককে ধরে জেলে ভরে দিতে পারে। সে তার পরিবারের লোকের জন্য বিজেপিকে সহযোগিতা করে দিচ্ছে। আর আমরা তাদের জন্য পরিবারে পারে চাস্তো ভাই, কাকার ছেলে, জাটার ছেলে, মাসির ছেলে, পিসির ছেলে মারামারিতে জড়িয়ে পড়ছি। একটু ভাববেন কে কাকে মারছেন। মমতা ব্যানার্জির হয়ে আপনি অমুককে মারছেন, আপনি শুভেন্দুর হয়ে অমুককে মারছেন। একটু দেখুন শুভেন্দু অধিকারীকে ডেকে মমতা ব্যানার্জি চা খাইয়ে দিচ্ছে। তাদের মধ্যে লড়াই নাই। আর লড়াইটা কি নজরনগরে ভাই ভাই লড়াই করছে, কাকার ছেলে, মাসির ছেলে, পিসির ছেলে লড়াই করিয়ে দিচ্ছে। একটু ভাবুন, কুণাল ঘোষ তৃণমূলের নেতা, দিলীপ ঘোষ বিজেপির নেতা, সুকান্ত মজুমদার বিজেপির নেতা, এসি রুমে বসে কেক কাটছে। তাদের মধ্যে লড়াই নয়, লড়াইটা কোথায়? মাজমপুরে। তবে একটা কথা বলি, কদিন আগে দেখেছেন দিলীপ ঘোষ বিজেপির নেতা, কীর্তি আজাদ তৃণমূলের নেতা, দুজনই এমপি কন্টেস্ট করছে এমপি পদের জন্য। দুজনে জড়াজড়ি করছে, কোলাকুলি করছে। তাদের মারামারি নয়, যত মারামারি সন্দেশখালীতে, হিঙ্গলগঞ্জে, বসিরহাটে। কেন ভাঙড়ে এত মারামারি? একটু ভাবতে হবে আমাদেরকে কারা মারামারির দিকে ঠেলে দিচ্ছে। আমাদেরকে মারামারি করিয়ে লাভটা কার হচ্ছে, লসটা কি হচ্ছে? একটু ভাবুন তো। এখন যারা আছেন আমাদের দাদুদের কথা একটু ভাবুন।
ঠিক একই ভাবে কেউ কংগ্রেসের হয়ে মারামারি করেছে, কেউ বামেদের হয়ে মারামারি করেছে। তারা কেউ বাপেদের কথা ভাবুন, কেউ কংগ্রেসের হয়ে মারামারি করেছে, কেউ বামেদের হয়ে মারামারি করেছে। এই মারামারি করতে করতে দাদুগুলো শেষ হয়েছে, বাবাগুলো শেষ হয়েছে, এখন আমাদেরকে শেষ করার চেষ্টা করছে। কিন্তু আমরা যখন বলছি এখানে একটা উন্নত মানের শিক্ষা প্রতিষ্ঠান দিতে হবে, তখন বলছে দেখছি। আমরা বলছি যে ওয়াকফ প্রপার্টি উদ্ধার করতে হবে, বলবে আচ্ছা দেখছি। আমরা বলছি স্বাস্থ্য কেন্দ্রের মান উন্নয়ন করতে হবে, কেন কলকাতায় গিয়ে ট্রিটমেন্ট নেবো আমরা? কেন উত্তর 24 পরগনাতে কলকাতার পিজির হসপিটালের মতো, চিত্তরঞ্জনের মতো, এসএসকেএম এর মতো, মেডিকেলের মতো হসপিটাল হচ্ছে না? এর জবাবটা দিতে হবে। এখানে একটা ওই উন্নত মানের হসপিটাল তৈরি করতে হবে। যখনই বলছি তখনই কি বলছে, কানে কানে ওকে দেখে না তাকে দেখে নি। তবে একটা কথা আমি বলবো, এই দেখাদেখির কথা অনেক হয়েছে, এখনো যদি বুদ্ধি থাকে একটু সতর্ক সজাগ হয়ে যান। কারণ যত এই বলেছে দুধেল গাই, মমতা ব্যানার্জি বলেছে মুসলমানদের দুধেল গাই, দুধেল গাই যতক্ষণ দুধ দিতে পারবে ততক্ষণ পুষবে, আর দুধ দেওয়া বন্ধ করে দিলে কি করবে? ওই শাহজাহান শেখ হয়ে যাবে। হয়ে যাচ্ছে, দেখলেন তো। শাহজাহান শেখকে বলেছিল, আমি যতটুকু খবর পেয়েছি, যে তোকে 1 সপ্তাহের মধ্যে জামিন করিয়ে নেব। আমি এখানে দাঁড়িয়ে বলছি, কত যে 1 সপ্তাহ পার হবে ও বাইরের মুখ দেখতে পাবে না। কারণ এই শর্তে পাঠিয়েছে, ভাইপো বারবার ইডি সিবিআই দপ্তর থেকে ঘুরে আসে আর তৃণমূলের একটা করে বড় বড় নেতাকে ধরে নেয়। বুঝতে পারছেন? জঙ্গলের রাজাকে খিদে লেগেছে, ও খিদে পেলে ও নাদুস নুদুস হরিণও খাবে, ও শিয়ালও খাবে, কুকুরও খাবে, ভেড়াও খাবে, গরুও খাবে, যা সামনে পাবে। খিদে লেগেছে, খিদে মিটানোর জন্য দিতে হবে। ও নাদুস নুদুস হরিণকে সাইড করে রেখেছে, আর আমাদের মতো কুকুর বিড়ালকে ঠেলে দিচ্ছে। এখনো সতর্ক হন। আমার বক্তব্য কেন, এখনো সতর্ক হন। কে বারণ করেছে রাজনীতি করতে? যদি মমতা ব্যানার্জির বিরুদ্ধে সব থেকে বেশি যদি কেউ সমালোচনা করে, তার নাম হচ্ছে শুভেন্দু অধিকারী। মমতা ব্যানার্জিকে নিয়ে খিল্লি করে, বলে লোডশেডিং, এই সরি কি কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী। তাহলে কত বড় অপমানজনক বলুন তো। সেই মমতা ব্যানার্জি আবার শুভেন্দু অধিকারীকে ডেকে চা খাওয়াচ্ছে। তাদের মধ্যে যদি না মারামারি থাকে, কেন ভাই? আপনি আর আমি তো ভাই ভাই, আপনি আমি তো আত্মীয়, আপনার আমার তো দীর্ঘদিনের সম্পর্ক, আপনি আমি মারামারিতে জড়িয়ে পড়ছি কেন? যদি মনে করেন আজকে দাদার হাত দিদির হাত কাঁধে আছে, আজকে কিচ্ছু হবে না, দেখুন সন্দেশখালীর বেতাজ বাদশার মতো তো আপনাদের এখানে নেতাগুলো এত বড় নয়। হ্যাঁ, দাদা দিদির হাত যতক্ষণ ছিল, ওই শিবু উত্তমদের হাতেও কিন্তু পুলিশ কাঁধে কিন্তু দাদা দিদির হাত ছিল। সন্দেশখালী নেজার থানাতে যখন মানুষেরা অভিযোগ জানাতে যেত, ওই পুলিশই বলতো কি ওদের কাছে চলে যাওয়া, সমস্যা সমাধান হয়ে যাবে। যেই দাদা দিদির হাত উঠে গেল, ওই পুলিশই বেটাগুলোকে ধরে জেলের ভাত খাওয়াচ্ছে। তাই আমার বক্তব্য এখানেই, যে একটু সজাগ সতর্ক থাকুন। অনুব্রত মণ্ডল বীরভূমের বাঘ, জেলা প্রেসিডেন্ট ছিল, এখন কোথায় সে? তিহার জেলের ভাত খাচ্ছে, তার পাশে আর দল নয়। জ্যোতিপ্রিয় মল্লিক বালুদা, তৃণমূলের একটা মন্ত্রী, সে যখন ফেঁসে গেল দল হাত তুলে নিল। তাকে যখন ধরবে হচ্ছে, মমতা ব্যানার্জি বলেছিলেন কি ওর সুগার আছে, কিছু হলে বুঝে নেব। জেলের ভাত খেলে কি সুগার কমে যায় নাকি? মমতা ব্যানার্জি আর মনে নাই কি আছে। বালুবাবু সুগার বেড়েছে কি কমেছে এখন কোনো জিজ্ঞাসা করছে? তো আমি আপনাদের বলবো, সবার উদ্দেশ্যে বলছি, দিনের শেষে প্রতিবেশী এটা মাথায় রেখে রাজনীতি করুন। ভোট আসবে যাবে। যারা 2019 সালে ভেবেছিলেন পার্লামেন্টে পাঠাবো, বিজেপির বিরুদ্ধে কথা বলবে নুসরাত জাহান মহাশয়া, কিন্তু আমরা দেখলাম পার্লামেন্টে পাঠালেন আপনাদের ভোট নিয়ে, আপনাদেরকে দেশ থেকে তাড়াবার জন্য, বিভাজনের জন্য যে সিএ বিল এনেছিল, সেই ভোটাভুটিতে নুসরাত জাহান ম্যামের অবস্থান তিনি ক্লিয়ার করে দিলেন। বকলমে বিজেপিকে তিনি সহযোগিতা করলেন। কাকে পাঠাচ্ছেন? কার জন্য লড়াই করছেন? যার জন্য লড়াই করছেন সেই বিজেপিকে
নিজেকে সুবিধা করে দেওয়ার চেষ্টা করছে। তাই বলবো কোনো ফুলে হাত দেওয়ার দরকার নাই। তৃণমূলের বন্ধুদের বলবো, যিনি বিজেপি করেন তাকেও বলবো, বামপন্থীদের বলবো, যদি আপনার কণ্ঠ হয়ে পার্লামেন্টে আপনার দুর্দশার কথা, আপনার বাচ্চাদের শিক্ষা প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিচ্ছে, শিক্ষার পরিকাঠামো স্কুলগুলোতে ফিরিয়ে আনা দরকার চান, তাহলে বলবো অন্য কোনো ফুলে হাত দেওয়ার দরকার নাই। কোনো খাম চিহ্ন ছাড়া অন্য কোনো জায়গায় হাত দেওয়ার দরকার নাই। সবাই মিলে খাম চিহ্নতে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠান, আপনার সন্তানের হয়ে পার্লামেন্টে কথা বলবে। আমি আপনাদের বলে রাখি, দেখবেন তৃণমূলের বেশ কিছু, সবাই নয় কিন্তু যেই নেতাগুলো হাই লেভেলে করে কামিয়ে খায়, যেই নেতাগুলো চায় এই মুসলমানরা অশিক্ষিত থাকুক, মুসলমানরা মারামারি করুক, মুসলমানরা হানাহানি করুক, মুসলমানরা কাটাকাটি করুক, মুসলমানরা এই করে করে ধ্বংস হয়ে যাক, সেই নেতারা কিন্তু আমাকে খুব গালাগালি দেয়, সমালোচনা করে। দেখবেন কারণ আমার পুরো ক্লিয়ার কাট কথা। আর কত মারামারি করবে? দলিত মুসলমান আদিবাসী মিলে আর কত মারামারি করবে? এই মারামারি বন্ধ করতে হবে। কথা বলেই আমার উপরে রাগ। আমার বক্তব্য কি? আমার বক্তব্য হচ্ছে, আপনারা যে সন্তানগুলো প্রাইমারি স্কুলে পড়ে, প্রথম কথা তো আর শিক্ষাদানের জায়গা নাই, ওটা লঙ্গরখানা হয়ে গিয়েছে। দ্বিতীয় কথা, আমি দেখেছিলাম পৃথিবীর যত উন্নত মানের দেশ আছে, সেই দেশের প্রাইমারি লেভেল থেকে, অর্থাৎ যে ক্লাস 1 এ পড়ছে সেই থেকেই কম্পিউটার এডুকেশন দেওয়া হয়। আমেরিকা, ইউরোপ, জার্মানি, বিভিন্ন দেশগুলোতে, ফ্রান্স, ইউরোপ কান্ট্রি, লাতিন আমেরিকা গুলোতে গিয়ে দেখবেন, পৃথিবীর উন্নত মানের দেশগুলোতে গিয়ে দেখবেন ক্লাস 1 থেকে কম্পিউটার এডুকেশন দেওয়া হয়। এখানে যারা আছেন, এটা তো বাজার, বিভিন্ন রাজনৈতিক দলের পার্টি অফিস আছে। আমি আপনাদের উদ্দেশ্যে বলছি, যদি আমার আওয়াজ শুনতে পান আপনারা শুনবেন। আমরা কি দেখেছি? অভিষেক ব্যানার্জির কথা যদি বলি, যদি শুভেন্দু অধিকারীর কথা বলি, যদি বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কথা বলি, যদি মোহাম্মদ সেলিম সাহেবের কথা বলি, যদি অধীর বাবুর কথা বলি, একটু খোঁজ নিয়ে দেখুন এনাদের বাচ্চা সন্তানগুলো কোথায় পড়ে। সব বেসরকারি স্কুলে পড়ে। ক্লাস 1 এর বাচ্চাগুলো বেসরকারি পড়ে। আর যে তৃণমূল করে এলাকার, তার সন্তানটা দেখুন সরকারি প্রাইমারি স্কুলে পড়ে, তার সন্তানও সরকারিতে পড়ে। যে আইএসএফ করে তারও, যে বিজেপি করে গরিব তারও। কিন্তু দেখুন কি হচ্ছে, সমস্যাটা কোথায় হচ্ছে, কিভাবে নেতাগুলো তাদের ছেলে মেয়েদেরকে নেতা করে নিচ্ছে, আর আমরা বুথের নেতা, আমাদেরকে বুথে রাখার জন্যই, বুথ থেকে না পড়ে উঠতে পারে এখানেই যেন পড়ে থাকে, আমাদের ছেলে মেয়েগুলোর হাত থেকে বই পেন খাতাগুলো কেড়ে নিচ্ছে। দেখুন একটা সরকারি স্কুলে ক্লাস 5 এর পরে হয়তো কম্পিউটার এডুকেশন সমস্ত স্কুলে অ্যাভেলেবেল নাই, কিছু কিছু হাই স্কুলে আছে, আমি ধরে নিলাম, তাও কিছু কিছু হাই স্কুলে আছে, আমি তর্কের খাতিরে। প্রাইমারি স্কুলে তো কম্পিউটার নাই। একটা বড় নেতার, জেলার নেতার ছেলে মেয়েগুলো, তার পরিবারের সন্তানগুলো ক্লাস 1 এ যখন ভর্তি হচ্ছে, প্রাইভেট স্কুলে যাচ্ছে, কম্পিউটার এডুকেশন পাচ্ছে। আপনার এলাকার যিনি তৃণমূল করেন, যিনি আইএসএফ করেন, যিনি সিপিএম করেন, যিনি কংগ্রেস করেন, বুথের নেতাদের ছেলেগুলো কোথায় যাচ্ছে? সরকারি প্রাইমারি স্কুলে যাচ্ছে। ও ক্লাস 1 এ গিয়ে কম্পিউটার এডুকেশন পাচ্ছে, আর আপনার এলাকার ওই সন্তানগুলো পাচ্ছে না। ক্লাস 5 এ যখন উঠলো, আপনার সন্তানও ক্লাস 5 এ উঠলো, ও হয়তো যদি হাই স্কুলে ভর্তি করে, আপনার সন্তানকে আপনি হাই স্কুলে ভর্তি করলেন, তাহলে অটোমেটিক্যালি 4টে বছর নেতার ছেলেদের থেকে কম্পিউটার এডুকেশনে আপনারা পিছিয়ে গেলেন না? আপনাদের বাচ্চাগুলো পিছিয়ে গেল না? এইটাই ওদের চক্র। তাহলে কি হবে? ক্লাস 5 এ নেতার বড় নেতার ছেলে যাবে, আর ক্লাস 5 এ ছোট নেতার ছেলে যাবে। ছোট নেতার ছেলে গিয়ে দেখবে কি অলরেডি সে 4টে ক্লাস কম্পিউটার এডুকেশন নিয়ে বসে আছে। এই তখন তো ছোট নেতার ছেলে গিয়ে চোখে ধোঁয়া দেখবে, ও বলবে দরকার নেই, আমি কম্পিউটার ক্লাসে যাব না। কারণ কম্পিউটার ক্লাসে যে আর নেতার ছেলেগুলো এমন কম্পিউটার চালাবে, আর আমার আপনার বাড়ির ছেলেগুলো তো এই প্রথম কম্পিউটার পাবে, মাউস কোন দিকে ধরতে হয় সেটা বুঝতে পারবে না, তাহলে চোখে ধোঁয়া দেখবে। আমার আপনার ছেলেগুলো দেখবেন ম্যাক্সিমাম কেটে বাড়ি চলে আসবে, আর নেতার ছেলেগুলো কম্পিউটার শিখে বড় নেতা হয়ে যাবে। আর আমরা লাঠিয়াল ছিলাম, আমার ছেলেকে আবার লাঠিয়াল করবে। সেই জন্য পশ্চিম বাংলার আইনসভার মধ্যে আমি আপনাদের সন্তানদের কথা ভেবে, তৃণমূলের বাড়ির সন্তানদের কথা ভেবে
ভেবে, বিজেপির বাড়ির সন্তানটার কথা ভেবে, আইএসএফ এর বাড়ির সন্তানটার কথা ভেবে, কংগ্রেস সিপিএম এর বাড়ির সন্তানেরটার কথা ভেবে, যারা সাধারণ মানুষ তাদের বাড়ির সন্তানের কথা ভেবে রাজ্যের আইনসভার মধ্যে মাননীয় শিক্ষামন্ত্রীকে বলেছি, অবিলম্বে পশ্চিম বাংলাতে ক্লাস 1 থেকে কম্পিউটার এডুকেশন বাধ্যতামূলক করা হোক। এই আইন তৈরি করতে হবে, এই পলিসি তৈরি করতে হবে, আপনাদের জন্য বলেছি। আর এই বলি আমার উপরে রাগ সব হচ্ছে। নওশাদ সিদ্দিকী যা করছে এগুলো বলার দরকার কি? নওশাদ সিদ্দিকী ওনাদের মতো তোলা তুলে খাক, বলে খুব ভালো। আর নওশাদ সিদ্দিকী শিক্ষার কথা বললে, মারামারি করতে বারণ করলে নওশাদ সিদ্দিকী খারাপ, ও সাম্প্রদায়িক, ও বিজেপির দালাল। এখন আমার বামপন্থী বন্ধুরা বলছে নাকি আবার তৃণমূলের টাকা খেয়েছে। যাবো কোথায় রে? এত টাকা রাখবো কোথায়? আমি তো বলেছি বামপন্থী বন্ধুদের, তৃণমূলকে, বিজেপি সবাইকে বলেছি, সুইস ব্যাংকে কিভাবে অ্যাকাউন্ট করতে একটু বলুন, আমি সেখানে হয়তো টাকাগুলো রাখি। তাহলে ব্যাপারটা হচ্ছে পেরে উঠতে পারছে না। যে কথাগুলো বলছি সে কথাগুলোর জবাব, উত্তর না তৃণমূল, না বিজেপি, না বামপন্থী বন্ধুরা আমাদেরকে দিতে পারছে না। সেই জন্য তারা কেউ বলছে বিজেপির দালাল, কেউ বলছে তৃণমূলের দালাল, কেউ বলছে টাকা নিয়েছিস, কেউ বলছে মুসলমানদের দল, কেউ বলছে এই বলে দেখে মৌলবাদী দেখে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু আমরা মানুষের হয়ে কথা বলতে এসেছি। মানুষ আজকে ক্ষতিগ্রস্ত। আজকে হিন্দু মুসলমানের রাজনীতি করতে আমি পারবো না। আজকে আবাস যোজনার বাড়ি পাচ্ছে না, বলছে হিন্দু মুসলমানের রাজনীতি করতে পারবো না। আমি এবার কথা বলে কটা বাজে, ওটা পরে বলে নেবেন। আর 2-4 মিনিট বক্তব্য দেবো, ঠিক আছে? আর তারপরে বলবো আজকে এখানে প্রশাসনের বন্ধুরা যথেষ্ট কোঅপারেট করেছে। প্রশাসনের বন্ধুদের ধন্যবাদ জানিয়ে আপনাদের বলবো, যখন আপনারা এখান থেকে প্রস্থান করবেন, কারণ এখানটা মেন রাস্তা, তো বেশি রাস্তায় জ্যাম করবেন না। প্রশাসনের বন্ধুরা যারা ট্রাফিকটা কন্ট্রোল করছে তারা যে নির্দেশনা দেবে সেভাবে যাবেন। আমি শেষ দিকে এসে আপনাদের কাছ থেকে আমি আর কয়েকটা মিনিট বলে বক্তব্য শেষ করব। এখন একটা বলছিল আমার আগে আমাদের অ্যাডভোকেট সাহেব, আমার তৃণমূলের বন্ধুরা বাড়িতে বাড়িতে একটু গিয়ে, সবাই নয় বেশ কিছুজন হারের ভয়ে বোঝাচ্ছে কি জানেন, যে ওই একটা লিস্ট বার করে বলছে তোর নাম আবাস যোজনা এসে গেছে, হ্যান করছে ত্যান করেছে। এইতে আপনারা ভয় পাবেন না, এতে আপনারা গলে যাবেন না। আপনাদের বলি, আবাস প্লাস লিস্ট হচ্ছে যারা গরিব মানুষ। এই ধরনের ঘটনাও ঘটেছে। আবাস যোজনা যখন লিস্ট বার হয়েছিল, সে বন্ধু তৃণমূল করে কিন্তু কাটমানি দিতে পারেনি বলে তারও নাম আসেনি। এরকম ঘটনা ঘটেছে। তো আমি বলবো অপেক্ষা করুন, আবাস প্লাস যোজনা, আবাস প্লাস যে লিস্ট আসবে সেটা দেখুন। যদি দেখেন আপনাদের এলাকাতে আপনি অ্যাপ্লিকেশন করেছেন আর আপনার থেকে গরিব মানুষ বাড়ি পেয়ে গেছে, ওয়েল এন্ড গুড। আমরা তো চাইছি গরিব মানুষ বাড়িটা পাক। আর যদি দেখেন আপনাদের পরিবর্তে যার দোতলা বাড়ি আছে, যার পাকা বাড়ি, যার বাড়ি 4 চাকা, যার বাড়ি 2 চাকা, যার বাড়ি ফ্রিজ আছে, যার বাড়ি বাইক আছে, যার বাড়ি 4 চাকা আছে, যার মাছ ধরা ট্রলার আছে, বা 6-8 বিঘে জমি আছে, এরা বাড়ি পেয়ে গেছে, তাহলে কি ঝগড়া করবেন? না, শুধু তার অ্যাকনলেজমেন্ট নাম্বারটা নেবেন বা এনরোল নাম্বারটা নেবেন, আমাদের কাছে পৌঁছে দেবেন। আর তাকে বলে দেবেন আমাদের ভাইজান বলে দিয়েছে কলকাতা হাইকোর্টে তোমার সাথে দেখা হবে, কারণ তুমি সরকারকে অসত্য তথ্য দিয়ে তুমি গরিবের বাড়ি লুটেছো। আইনি লড়াই করে সেই গরিবের বাড়িটা এই বড় লোকের কাছ থেকে কেড়ে গরিবের হাতে তুলে দেবো। তবে একটা কথা, এই বাড়ি দেওয়ার জন্য যে মেম্বার, যে প্রধান, উপপ্রধান, যে বিডিও সহযোগিতা করেছে কাটমানি নিয়ে, তাদেরকেও কিন্তু কোর্টে টেনে নিয়ে যাবো আগামী দিন। এই অফারটা শুধুমাত্র আইএসএফ এর জন্য নয়, এই অফারটা কাদের জন্য? তৃণমূলের বন্ধু এমন আছে যে কাটমানি দিতে পারেনি, তারও বাড়ি দেয়নি, তারও যদি অসুবিধা হয় গোপনে আমার সাথে যোগাযোগ করবেন, তার পরিচয় আমি গোপন রেখে তার হয়েও আমি আইনি লড়াই লড়বো। আমি এখানে মানুষের জন্য লড়াই করতে এসেছি। যার যার ভালো লাগবে দল করবে, দিনের শেষে প্রতিবেশী এটা মাথায় রেখে রদ করবেন। আচ্ছা বন্ধু, এটা শেষ বলে শেষ করে দেবো। কোনদিন দেখেছেন মোহাম্মদ সেলিম, আপনার সুজন চক্রবর্তী, কুণাল ঘোষ, দিলীপ ঘোষ, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি লড়াই হতে?
হয়নি, আর আমরা দেখতেও চাই না। কিন্তু আমাদের মধ্যে এত লড়াই জড়িয়ে পড়ছে কেন? ক্ষতি কারাই হচ্ছে? বুথের লোকেরা হচ্ছে। বকটুয়ে গিয়ে একটু দেখুন, আনারুল শেখ কে ছিল? বুথের লোক, সে মারা গেল। সেই দিনকে রাত্রে 11 জনকে কুপিয়ে খুন করে আগুন লাগিয়ে খুন করলো। ওই 11 জন কারা? সেই বুথের লোক। পুলিশ অ্যারেস্ট করলো কাদেরকে? বুথের লোকে। ভাদু শেখকে সরি মারা গিয়েছিল ভাদু শেখ, আর আনারুল শেখকে অ্যারেস্ট করলো, সেও বুথের লোক। আর সিবিআইয়ের হেফাজতে কোন এক শেখ মারা গিয়েছিল, সেও বুথের লোক। তাহলে ক্ষতি কাদের হচ্ছে? বুথের লোকের। আর বড় নেতারা তারা এসি রুমে বসে গল্প করছে। তাই অনুরোধ আপনাদের কাছে যে এটাকে একটু ভাববেন, কার সাথে মারামারি কে জড়িয়ে পড়ছেন, সে কে? আপনার আত্মীয়তা সম্পর্ক, দীর্ঘদিন একসাথে উঠা বসা করছেন। এই শুভেন্দু অধিকারীদের, এই মমতা ব্যানার্জিদের বিভাজনে পা দিয়ে মারামারি হানাহানিতে জড়িয়ে পড়বেন না, অনুরোধ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী জুন মাসের 1 তারিখে সকাল সকাল খাম চিহ্নে ভোট দিয়ে